আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি এবং আজকে আমরা বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ যে টপিক অর্থাৎ স্বরবর্ণ এবং এই স্বরবর্ণ থেকে প্রশ্ন আসার সম্ভাবনাটা আমাদের প্রায় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন চাকরির পরীক্ষায় কিংবা আমাদের বিভিন্ন নিয়োগ পরীক্ষাতে আমরা স্বরবর্ণটাকে একটু খাপছাড়া ভাবে পড়ে চলে যাই এবং স্বরবর্ণ থেকে যখন ডিপ প্রশ্ন করা হয় তখন আমরা অনেক সময় স্বরবর্ণের এই প্রশ্নগুলো অ্যানসার করতে পারি না। আজকে আমরা স্বরবর্ণের মৌলিক যে 7টি স্বরধ্বনি রয়েছে আমাদের বাংলা ভাষায় মৌলিক 7টি স্বরধ্বনি আমরা দেখতে পাই, সে স্বরধ্বনিগুলোকে নিয়ে এই 7টি স্বরধ্বনি নিয়ে আমরা কাজ করব এবং এগুলো সম্পর্কে একটু ডিটেইলস জানার চেষ্টা করব এবং আশা করি এই স্বরধ্বনিগুলোর মাধ্যম দিয়ে আমরা সংবৃত উচ্চারণ এবং বিবৃত উচ্চারণ এই উচ্চারণগুলো আমরা একটু শিখে যাব। আমরা জানি মৌলিক স্বরধ্বনি যে 7টি আছে সেই 7টি স্বরধ্বনি জিহ্বার অবস্থান, জিহ্বার উচ্চতা কিংবা আমাদের ঠোঁটের অর্থাৎ দুই ঠোঁটের খোলার উপর ভিত্তি করে এই 7টি মৌলিক স্বরধ্বনিকে বিভিন্ন স্টেপে বা বিভিন্ন ভাগ করা হয়েছে এবং এই 7টি মৌলিক স্বরধ্বনি নানানভাবে নানান অ্যাঙ্গেল থেকে প্রশ্নটা করা হয়। আমরা জাস্ট প্রয়োজনে শিক্ষার প্রয়োজনে আমরা যাতে করে আমাদের সবার মনে থাকে এই সুবিধার্থে আমরা 7টি মৌলিক স্বরধ্বনি নিয়ে কাজ করব। মূলত আজকে আমার টপিকটা আমরা সংবৃত এবং বিবৃত উচ্চারণটা আমরা শিখব। তাহলে আমরা যদি মৌলিক 7টি স্বরধ্বনি নিয়ে প্রথমে কাজ করা শুরু করি এবং এই মৌলিক 7টি স্বরধ্বনির সংবৃত এবং বিবৃত উচ্চারণটা আমরা একটু শেষ মুহূর্তে এসে দেখে নিব। আজকে আমরা প্রথমে বলে দিতে পারি সংবৃত ও বিবৃত উচ্চারণ। সংবৃত ও বিবৃত উচ্চারণ এটাকে আমরা যদি হেডিং দিয়ে ফেলি, অর্থাৎ আমরা মৌলিক যে স্বরধ্বনি 7টি রয়েছে এই 7টি স্বরধ্বনি সম্পর্কে জানার সাথে সাথে আমরা অ এর যে উচ্চারণ দুই প্রকার এবং এ এর উচ্চারণ যে দুই প্রকার এটা আমরা একটু জেনে যাব। আমরা মজা করে আমরা বাকযন্ত্র তো আমরা আঁকিয়ে দেখার কিছু নেই, আমরা জাস্ট এই মৌলিক 7টি স্বরধ্বনি সম্পর্কে একটু জানবো যে এই মৌলিক 7টি স্বরধ্বনির অবস্থানটা আমাদের বাকযন্ত্রে ই এ এ অর্থাৎ এভাবে আমরা পড়ি। আবার এই দিকে আছে 3টি উ ও অ এবং এই জায়গাতে আমরা আ। আমরা মনে রাখবো মৌলিক 7টি স্বরধ্বনি আমাদের এভাবেই যেন থাকে, কোনোভাবে যেন আমরা এগুলোকে চেঞ্জ না করা যায়। আমরা যদি একটু ঠোঁটের অবস্থানটা যদি দেখাই, আমরা এটা ঠোঁট আঁকিনি বা বাকযন্ত্র আঁকিনি, জাস্ট প্রয়োজনে বোঝার প্রয়োজনে আমরা এই জিনিসটা এঁকেছি। আমরা এই যে 3টি স্বরধ্বনি পাচ্ছি, আমরা এই 3টি স্বরধ্বনিকে আমরা বলবো সম্মুখ স্বরধ্বনি এবং এই 3টি স্বরধ্বনিকে আমরা বলবো এটা পশ্চাৎ স্বরধ্বনি। অর্থাৎ যদি বলা হয় সম্মুখ স্বরধ্বনি কয়টা, তাহলে আমরা অ্যানসার করব 3টা। সেটা কোনটা? ই এ এ। আবার যদি বলা হয় পশ্চাৎ স্বরধ্বনি কয়টা, তবুও আমরা অ্যানসার করব 3টা। সেই 3টি উ ও অ। অর্থাৎ মুখস্থ করার প্রয়োজনে বা আমার জানার প্রয়োজনে আমরা একদম সঠিক উচ্চারণ অ আ এভাবে করে না করে আমরা জাস্ট এটাকে মুখস্থ করার প্রয়োজনে আমরা ই এ এ কিংবা উ ও অ এভাবে আমরা উচ্চারণ করতেছি এবং এই আ কে বলবো আমরা কেন্দ্রীয় স্বরধ্বনি। অর্থাৎ এই স্বরধ্বনিটার নাম কেন্দ্রীয় স্বরধ্বনি। তাহলে আমরা সম্মুখ স্বরধ্বনি 3টা পেয়েছি ই এ এ, পশ্চাৎ স্বরধ্বনি পেলাম উ ও অ এবং কেন্দ্রীয় স্বরধ্বনি পেলাম আ। এইবার যদি আমরা এই সম্মুখ স্বরধ্বনিগুলো উচ্চারণ করার সময় আমরা দেখব যে আমাদের ঠোঁটের অর্থাৎ সামনের যে ঠোঁট সেই ঠোঁটের অবস্থানটা একটু প্রসারিত হয়ে যায়। এজন্য এই সম্মুখ স্বরধ্বনিকে বলা হয় প্রসিত স্বরধ্বনি বা প্রসারিত স্বরধ্বনি বা প্রসিত স্বরধ্বনি। আর এই স্বরধ্বনিগুলো উচ্চারণ করার সময় আমাদের ঠোঁটের অবস্থানটা একটু গোলাকৃতি হয়, আমাদের পিছনের ঠোঁটের অবস্থানটা একটু গোলাকৃত হয়, এজন্য আমরা একে বলবো গোলাকৃতি বা এটাকে অনেক সময় বলা যেতে পারে বর্তুল স্বরধ্বনি। তাহলে আমরা এই 3টি স্বরধ্বনি সম্পর্কে বৈশিষ্ট্য পেয়েছি 2টি করে, যে এরা সম্মুখ স্বরধ্বনি ই এ এ, এটা সম্মুখ স্বরধ্বনি, আর এটাকে বলবো আমরা প্রসিত স্বরধ্বনি কিংবা বলতে পারি আমরা প্রসিত সম্মুখ স্বরধ্বনি। এই স্বরধ্বনি 3টা সম্পর্কে বৈশিষ্ট্য পেলাম উ ও অ, এগুলো পশ্চাৎ স্বরধ্বনি এবং এই পশ্চাৎ স্বরধ্বনিগুলো উচ্চারণ করার সময় আমাদের পিছনের ঠোঁটের অবস্থানটা গোল অবস্থান ধারণ করে, যেটা বলা গোলাকৃতি বা বর্তুল স্বরধ্বনি। এবার যদি আমরা এই জিহ্বার অবস্থানটা আমরা দেখাই, এই জিহ্বার অবস্থান অনুযায়ী আমরা এই নিচেরটাকে বলবো নিম্ন স্বরধ্বনি, তার উপরে আমরা বলবো এটাকে বলবো নিম্ন মধ্য স্বরধ্বনি, এটাকে বলবো আমরা উচ্চ মধ্য স্বরধ্বনি এবং উপরেরটাকে বলবো আমরা উচ্চ স্বরধ্বনি। তাহলে আমরা এই
এই যে তিনটি স্বরধ্বনি এবং এই তিনটি স্বরধ্বনি, এই তিনটি স্বরধ্বনি সম্পর্কে আমরা কিন্তু এক একটা স্বরধ্বনির তিনটা করে বৈশিষ্ট্য পেয়েছি। আমি যদি এটা সম্পর্কে জানতে চাই, ই সম্পর্কে অর্থাৎ রস্বইকার সম্পর্কে যদি জানতে চাই, তাহলে আমরা বলতে পারবো এ হচ্ছে সম্মুখ স্বরধ্বনি, এই প্রসিদ্ধ স্বরধ্বনি এবং হচ্ছে এই উচ্চ স্বরধ্বনি। তারপর আমরা বলতে পারি উচ্চ সম্মুখ প্রসিদ্ধ স্বরধ্বনি হচ্ছে রস্বইকার অর্থাৎ ই। আবার বলতে পারি উচ্চ পশ্চাৎ গোলাকৃতি হচ্ছে উ। আমরা বলতে পারি উচ্চ মধ্য সম্মুখ প্রসিদ্ধ এ, উচ্চ মধ্য পশ্চাৎ গোলাকৃতি ও। আমরা বলতে পারি নিম্ন মধ্য সম্মুখ প্রসিদ্ধ এ। আমরা বলতে পারি নিম্ন মধ্য পশ্চাৎ গোলাকৃতি অ। এবং আমরা এই আকে বলতে পারি আমরা নিম্ন কেন্দ্রীয় স্বরধ্বনি, নিম্ন কেন্দ্রীয় স্বরধ্বনি। আবার আমরা বলতে পারি অর্থাৎ ছোটের খোলার উপর ভিত্তি করে আমরা বলতে পারি এই আ হচ্ছে একটা বিবৃত স্বরধ্বনি, অর্থাৎ এই আ উচ্চারণ করার সময় আমাদের ছোটের অবস্থানটা খুব বেশি খুলে যাবে। আবার আমরা বলতে পারি এই দুটো বর্ণ এ এবং অ, এই দুটো বর্ণ উচ্চারণ করার সময় আমাদের ছোটের অবস্থানটা হচ্ছে অর্ধ বিবৃত, এই দুটো উচ্চারণ করার সময় হয় হচ্ছে আমাদের অর্ধ সংবৃত, এবং উপরেরটা উচ্চারণ করার সময় হয় হচ্ছে সংবৃত। তাহলে আমরা এই যে স্বরধ্বনি, এই স্বরধ্বনিগুলোর বৈশিষ্ট্য পেলাম হচ্ছে আ সম্পর্কে আমরা বলতে পারবো এটা হচ্ছে নিম্ন কেন্দ্রীয় বিবৃত স্বরধ্বনি। আবার অ সম্পর্কে বলতে পারবো এটা হচ্ছে নিম্ন মধ্য অর্ধ বিবৃত পশ্চাৎ গোলাকৃতি। আবার বলতে পারবো ও সম্পর্কে বলতে পারবো উচ্চ মধ্য অর্ধ সংবৃত পশ্চাৎ গোলাকৃতি। আমরা উ সম্পর্কে বলতে পারবো এটা হচ্ছে উচ্চ সংবৃত পশ্চাৎ গোলাকৃতি। তার মানে আমরা বলতে পারবো আ সম্পর্কে কি বলতে পারবো নিম্ন কেন্দ্রীয় বিবৃত। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন পড়ে নিচের কোনটি নিম্ন কেন্দ্রীয় বিবৃত স্বরধ্বনি, তাহলে সেটার উদাহরণ হচ্ছে আ। আবার বলতে পারে নিচের কোনটি উচ্চ সম্মুখ প্রসিদ্ধ সংবৃত স্বরধ্বনি, তাহলে তার নাম হচ্ছে ই। তাহলে আমরা স্বরধ্বনির এই অবস্থানগুলো দেখে দিয়েছি। তবে আমরা মনে রাখবো এখানে কিন্তু আরো গুরুত্বপূর্ণ একটা তথ্য হচ্ছে, সেই গুরুত্বপূর্ণ তথ্যটা হচ্ছে ওয়া এর উচ্চারণ দুই প্রকার, আবার এ এর উচ্চারণটা হচ্ছে দুই প্রকার। মূলত আজকে আমরা সংবৃত এবং বিবৃত উচ্চারণ নিয়ে কথা বলতে চাই। তার আগে কিন্তু আমরা এতটুকু কথা আমরা বলে ফেলেছি, জানার প্রয়োজনে আমরা কিন্তু কথাগুলো বলে ফেলেছি। আমরা জানবো যে সেটা হচ্ছে এই যে দুইটা ঘর, নিচের যে দুইটা ঘর, এদের মূল গোত্রীয় নাম হচ্ছে বিবৃত। উপরের দুইটা ঘর, এই দুইটা ঘরের মূল গোত্রীয় নাম হচ্ছে সংবৃত। তাহলে আমরা মূলত উচ্চারণের প্রয়োজনে বলবো হচ্ছে এই যে নিচের যে দুটো ঘর আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ অ, আ এবং এ, এদের মূল বংশটার নাম হচ্ছে বিবৃত, মূল গোত্র, অর্থাৎ এর মূল গোত্রটাকে বলবো আমরা হচ্ছে বিবৃত গোত্রের অবস্থান। উপরে যেটি আছে তারাকে বলছি আমরা হচ্ছে সংবৃত। আমরা কিছুক্ষণ আগে অর্ধ বিবৃত অর্ধ সংবৃত পড়ছিলাম, কিন্তু এই দুটো কথাকে আমরা আপাতত স্টপ করব। তাহলে আমরা জানি সবাই ওয়া এর উচ্চারণটা হচ্ছে দুই প্রকার। এই ওয়া এর উচ্চারণ দুই প্রকার। ওয়া যখন ওয়া এর মতোই উচ্চারণ হয়, অর্থাৎ তার নিজের ঘরে অবস্থান করে, তাহলে আমরা যদি বলি ওয়া যখন নিজের ঘরে অবস্থান করে, অর্থাৎ ওয়া এর মতোই উচ্চারণ হয়, তখন সেই উচ্চারণটাকে বলবো আমরা হচ্ছে বিবৃত উচ্চারণ। আবার ওয়া যখন একটু উপরে উঠে ও এর মতো করে উচ্চারণ হয়, তার মানে সে কিন্তু আর বিবৃতর ঘরে থাকলো না, সে চলে গেল সংবৃতর ঘরে। তার মানে ওয়া যখন ও এর মতো করে উচ্চারণ করছি, তখন সেই উচ্চারণটাকে বলবো আমরা হচ্ছে সংবৃত উচ্চারণ। তাহলে আমরা আবার বলছি ওয়া এর উচ্চারণ দুই প্রকার। ওয়া যখন ওয়া এর মতো উচ্চারণ হবে, তখন আমরা সেই উচ্চারণটাকে বলবো হচ্ছে বিবৃত উচ্চারণ। ওয়া যখন ও এর মতো করে উচ্চারণ হবে, তখন সেই উচ্চারণটাকে বলবো আমরা হচ্ছে সংবৃত উচ্চারণ। ঠিক তেমনি এর ঘরে যদি আমরা আসি, এ যখন তার এর মতো উচ্চারণ, এ যখন এ, তখন সেই উচ্চারণটার নাম বলবো আমরা হচ্ছে সংবৃত। আর এ যখন একটু এর মতো করে উচ্চারণ হবে, এ যখন এর মতো করে উচ্চারণ হবে, তখন সেই উচ্চারণটাকে বলবো আমরা হচ্ছে বিবৃত। আসলে এই জায়গাটা স্টুডেন্টরা অনেক সময় বোঝে না, না বোঝে অথবা সংবৃত বিবৃতটা পড়া শুরু করে, কিন্তু এটা অ্যাকচুয়ালি খুব সুন্দর এবং মজার বিষয়। আমি আবার বলছি, ওয়া যখন ওয়া, তখন সেই উচ্চারণের নাম হচ্ছে বিবৃত। ওয়া যখন ও, তখন সেই উচ্চারণের নাম হচ্ছে সংবৃত। এ যখন এ, তখন সেই উচ্চারণের নাম সংবৃত। এ যখন এ, তখন সেই উচ্চারণের নাম হচ্ছে বিবৃত। এতটুকু কথা আমাকে মনে রাখতে হবে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় এখান থেকে প্রশ্ন হয়েছে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হিউজ পরিমাণ প্রশ্ন হয় এখান থেকে, বিভিন্ন চাকরির পরীক্ষা আমরা হতে দেখেছি। তাহলে এখন যদি আমাকে কেউ প্রশ্ন জিজ্ঞাসা করে, আমাদের যদি যখন কোন শব্দ দিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করে, তাহলে আমরা যদি বলি
নদী শব্দে অয়ের উচ্চারণটা কেমন? তাহলে আমরা এটা নদী বানান লিখেছি কিন্তু উচ্চারণটা হচ্ছে নদী, নয়ে ওকার দিয়ে ফেলেছি। তার মানে এখানে নয়ের সাথে কি ছিল অ, কিন্তু আমি তো উচ্চারণ করেছি ও, তার মানে অয়ের উচ্চারণটা হয়েছে ও। যেহেতু ও হয়েছে তাহলে এখানে অয়ের উচ্চারণটা হয়ে গেছে সমৃদ্ধ। ঠিক তেমনি আমি যদি বলতাম অতি শব্দে অয়ের উচ্চারণটা কেমন, তাহলে অতি শব্দে অয়ের উচ্চারণটা কেমন করি আমরা? অয়ের উচ্চারণটা ও করছি, তারপরে অ যেহেতু ও হয়ে গেছে তাহলে সেই উচ্চারণের নাম হচ্ছে সমৃদ্ধ উচ্চারণ। ঠিক তেমনি যদি আমরা অনেক শব্দটা বলি, অনেক শব্দটার উচ্চারণ কি? অনেক, অনেকই থেকে গেল, তার মানে অয়ের উচ্চারণটা অয়ের মতোই হয়ে গেল। অ যদি অয়ের মতোই উচ্চারণ হয় তাহলে সেই উচ্চারণের নাম হচ্ছে বিবৃত উচ্চারণ। এখন কোথায় বিবৃত উচ্চারণ হয়, কোথায় সমৃদ্ধ উচ্চারণ হয়, এগুলো অনেক বড় ক্লাস, অর্থাৎ উচ্চারণের নিয়ম অনুযায়ী আমাদের এই ক্লাসটা করতে হবে। ঠিক তেমনই এই সাইডে এসে যদি আমরা বলি, আমরা যখন বলছি এই উচ্চারণটার নাম হচ্ছে, আমরা বলছি একটি, এই উচ্চারণটা হচ্ছে একটি, অর্থাৎ এর উচ্চারণটা এর মতোই থেকে যাচ্ছে। এ যখন এর মতোই উচ্চারণ হবে তখন সেই উচ্চারণের নাম হচ্ছে সমৃদ্ধ। কিন্তু এ আমরা যখন বলছি এই যে এটা, তখন এটার উচ্চারণ হচ্ছে একটা, এটার উচ্চারণ হচ্ছে একটা, তার মানে এ হয়ে গেছে, তার মানে এই শব্দে এর উচ্চারণটা হয়ে গেছে বিবৃত। ঠিক তেমনি আমরা বলতে পারি মেলা, লিখি হচ্ছে একা কিন্তু উচ্চারণ করি এ যখন উচ্চারণ হবে তখন সেই উচ্চারণটাকে বলবো আমরা হচ্ছে বিবৃত। ঠিক তেমনি যখন আমরা বলছি চেনা, চেনা শব্দটার উচ্চারণ কিন্তু হচ্ছে চেনা, চেনা চেনাই থাকছে, একা একাই থাকছে, তবে এই উচ্চারণটাকে বলবো আমরা হচ্ছে যখন থাকবে তখন সেই উচ্চারণকে বলবো আমরা হচ্ছে সমৃদ্ধ উচ্চারণ। তাহলে আমরা স্বরবর্ণের মোটামুটি খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা নিয়ে ক্লাস করার চেষ্টা করেছি, এবং আমরা মনে রাখতে পারি আরেকটা বিষয় আমরা বলে ফেলি, সেটা হচ্ছে ওয়াই উচ্চারণটা কিন্তু শব্দের তিনটি জায়গাতেই পাওয়া যায়, অর্থাৎ শব্দের আদিতেও পাওয়া যায়, মধ্যেও পাওয়া যায়, শেষেও পাওয়া যায়। তবে এ ধ্বনির উচ্চারণটা কিন্তু আমরা শব্দের আদিতেই দেখতে পাবো, মধ্যতে বা অন্তে দেখতে পাওয়া যায় না। তবে আমরা স্বরবর্ণের এই মৌলিক 7টি স্বরধ্বনি নিয়ে মূলত আজকে আমার টার্গেট ছিল সমৃদ্ধ উচ্চারণ এবং বিবৃত উচ্চারণটা শেখানো। তার আগে আমি আবার বলছি, এইটা আসলে বাকযন্ত্রের মতো করে আমি বাকযন্ত্র আঁকিনি, এটা জাস্ট আমাদের প্রয়োজনে আমরা বাকযন্ত্রটাকে এঁকেছি। বাকযন্ত্র মানে আমরা প্রয়োজন অনুযায়ী আমরা এটাকে মনে রাখার চেষ্টা করব। সম্মুখ মানে হচ্ছে এদের অবস্থানটা কোথায়, সামনের দিকে অবস্থান, বাকযন্ত্রের সামনে তাদের অবস্থান, পশ্চাৎ তাদের পিছনে অবস্থান। আমরা বিবৃত সমৃদ্ধ বলছি ঠোঁটগুলোর উপর অবস্থান করে, আবার জিহ্বা কখনো সামনে আসে কখনো পিছনে যায়, আবার জিহ্বার অবস্থানটা কোথায় থাকে, সবকিছু মিলিয়ে আমাদেরকে এখানে একটা বাকযন্ত্র আমাদের আঁকা সম্ভব নয়, তবু আমরা বোঝানোর চেষ্টা করেছি। আমি আরেকবার রিকল করে দিচ্ছি, সম্মুখ স্বরধ্বনি হচ্ছে ই এ এ, পশ্চাৎ স্বরধ্বনি হচ্ছে উ ও অ। এবার আমরা বলছি আগে বলছি আমরা হচ্ছে নিম্ন স্বরধ্বনি এবং বিবৃত স্বরধ্বনি এবং কেন্দ্রীয় স্বরধ্বনি, এবং এগুলোর বৈশিষ্ট্যটা আমরা ইনশাআল্লাহ আমরা বুঝতে পারবো। এবং এখান থেকে প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয় হয়, বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা হয়তো দেখতে পাই যে নিচের কোনটি ও এর বৈশিষ্ট্য নয়, নিচের কোনটি এ এর বৈশিষ্ট্য নয়। প্রশ্নগুলো কিন্তু অনেক কঠিন এবং এখানে হিউজ পরিমাণ প্রশ্ন আছে। এবং শেষে আজকে আমরা টার্গেট দিয়েছিলাম সমৃদ্ধ এবং বিবৃত উচ্চারণটা শিখবো। আমরা মনে রাখবো সমৃদ্ধ উচ্চারণ মানে হচ্ছে এ যখন এ তখন সেই উচ্চারণ নাম সমৃদ্ধ, এ যখন এ তখন সেই উচ্চারণ নাম বিবৃত, ওয়া যখন অ তখন সেই উচ্চারণ নাম বিবৃত, ওয়া যখন ও এর মতো উচ্চারণ হয় তখন সেই উচ্চারণটার নাম হচ্ছে সমৃদ্ধ। ওয়ের উচ্চারণটা আমরা ওয়ের উচ্চারণ যখন ওয়ের মতো হবে তখন সেই উচ্চারণের নাম বিবৃত, ওয়া যখন ওয়ের মতো হবে তখন সেই উচ্চারণটার নাম হচ্ছে সমৃদ্ধ। আমরা মানে এই স্বরবর্ণের এই মৌলিক 7টি স্বরধ্বনির এই ক্লাসটা যদি আমরা মোটামুটি কিছুটা হলেও বুঝতে পারি তাহলে আমার আজকের এই ছোট্ট ভিডিওটা হয়তো সফল হবে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে এরকম ছোট্ট কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।